হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। তোমরা এতক্ষণ শুনেছো আঁধার প্রিয়ার প্রথম পর্ব। এবার শুনবে উপন্যাসটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। বলে রাখি, উপন্যাসটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। যাই হোক, গল্প শোনার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তাহলে চলো শুনে নি স্বনামধন্য সাহিত্যিক শ্রী অনিশ দেবের লেখা আঁধার প্রিয়ার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। পরদিন সকালে শুভদীপ ফোন করলো। লিলু, কেমন আছো? ভালো, তুমি? তোমার ডাকের জন্য অপেক্ষা করছি। আমিও 20 বছর ধরে অপেক্ষা করেছি। আমিও ডায়মন্ড হারবারের সেই দিনটার অ্যাকশন রিপ্লের জন্য হন্যে হয়ে ওয়েট করছি। অন্যরকম ইঙ্গিত দিয়ে হাসলো শুভ। অপেক্ষার আনন্দ টের পাচ্ছ? আনন্দ নয় লিলু, যন্ত্রণা। আজ রাত্রে আমি তোমার বাড়ি যাচ্ছি। না, আজ নয়, পরে বলবো। এই কথা বলে ফোন রেখে দিলাম। সারাদিনে আমাকে মোট 3 বার ফোন করলো ও। কথাবার্তায় বুঝতে পারছিলাম ওর মাথা আর কাজ করছে না, শুধু শরীর কাজ করতে চাইছে। আমি হাসলাম মনে মনে, আপন মনেই বললাম, ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো। তারপর দিনও শুভদীপের ফোন এলো। ফোন করেই ওর প্রথম প্রশ্ন, কবে লিলু? আজ রাতে। সোনামণি, আজ রাতে আর ছলনা করো না। তুমি ঠিক রাত 8টায় এসো। বাড়ি ফিরতে তোমার রাত হতে পারে। নো প্রবলেম, আমার সঙ্গে গাড়ি থাকবে। সেদিন সন্ধে থেকেই তৈরি হওয়ার কাজ শুরু করলাম। বেশ টের পাচ্ছিলাম ভেতরে ভেতরে একটা উত্তেজনা ধীরে ধীরে জানান দিচ্ছে। ঠিক 8টার সময় কলিং বেল বেজে উঠল। সদর দরজা খুলেই শুভদীপকে দেখতে পেলাম। আজও যথারীতি পাজামা, পাঞ্জাবি আর শাল, নাকে এলো পারফিউম আর হুইস্কির গন্ধ। লিলু, তোমার টানের কাছে ম্যাগনেটও হার মেনে যাবে। এসো, ভেতরে এসো। ভেতরে ঢোকার জন্যই তো আমি ছটপট করছি। আমি হাসলাম। ওর জন্য যে কি অপেক্ষা করছে যদিও জানতো, জানলে নির্ঘাত ও দৌড়ে পালাতো এ বাড়ির দরজা থেকে। এসো। আমাকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকার সময় শুভর বাঁ হাত যেন অসাবধানে ঘষে গেল আমার বুকে। আমার ঘাড়ের কাছে মুখ নামিয়ে ও জড়ানো গলায় বলল, স্যান্ডউইচ, আই লাভ ইউ, আই লাভ ইউ লিলু। মনে পড়ে গেল 20 বছর আগে এক নির্বোধ অষ্টাদশী এই 4টে শব্দ শোনার জন্য যা খুশি দিয়ে দিতে পারত। দিতে পারত কেন, দিয়ে দিয়েছিল। আজ এই 4টে শব্দ, 4টে লম্বা কালো শুঁয়ো পোকার মতো আমার কানে কিলবিল করতে লাগলো। আমি সদর দরজা বন্ধ করে দিলাম। শুভ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল, বেপরোয়া আদর করতে লাগলো দরজার কাছে দাঁড়িয়ে। আমি কোনো রকমে ওকে ভেতরে শোয়ার ঘরে নিয়ে এলাম। আজ বাড়িতে আর কেউ নেই। শুভ এক ঝটকায় ওর শালটা ছুঁড়ে দিল একটা চেয়ারের ওপরে। পাঞ্জাবিটাও খুলে ফেলল মসৃণ ভাবে। ওর পরনে শুধু স্যান্ডো গেঞ্জি আর পাজামা। শীতে গায়ে কাঁটা দিয়েছে। তুমি একটুও পাল্টাওনি শুভ। আমি তোমার কৃতদাস লিলু।
তোমার দেখা পেয়ে অনেকগুলো পুরনো ফুল ফুটে গেছে আমার পুরো বাগানে। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমিই আমার শেষ ভালোবাসা। সুস্মিতাকে কাটিয়ে দেওয়ার ব্যাপারটা আমি ভাবছি। আমি তখন আমার তৈরি করা মিশ্রণটার কথা ভাবছিলাম। জিনিসটা বিছানার মাথার কাছে একটা টেবিলে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি সেটার দিকে হাত বাড়াতেই শুভ আমাকে জড়িয়ে ধরল আবার। আমি ওর বাঁধন ছাড়াতে ছাড়াতে বললাম, এক মিনিট প্লিজ, একটা ছোট্ট কাজ বাকি আছে। একটা কাচের বাটিতে জিনিসটা রেখেছিলাম আমি। ঢাকা তুলে বাটিটা হাতে নিলাম। তারপর চোখ বুজে মন্ত্রপুতোর ডেলাটা মুখে পুরে দিলাম। কোনো রকমে চিবিয়ে সেটা গোগ্রাসে গিলতে চেষ্টা করলাম। ওটা কি খাচ্ছ? এটা আয়ুর্বেদিক ওষুধ। এটা খেলে বাচ্চা হওয়ার ভয় থাকে না। লিলু, তুমি সত্যি লাজবাব। আমি বাটিটা রেখে দিয়ে টেবিল থেকে জলের জাগ তুলে নিলাম। ঢকঢক করে জল খেয়ে কোনো রকমে গিলে ফেললাম। মুখের বিস্বাদ ভাবটা কিছুতেই পুরোপুরি গেল না। শুভ আর দেরি করতে পারল না। আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে শুরু করলো। আমার তল পেটে চিনচিনে ব্যথাটা হঠাৎই শুরু হয়ে গেল। গা গুলিয়ে উঠতে লাগলো। চোখের সামনে হাই স্পিড চলচ্চিত্র ঝিলিক মেরে মিলিয়ে যাচ্ছিল। আর একটা 17-18 মেয়ে উবু হয়ে বসে ওর শরীরের ভেতরকার শরীরটা নষ্ট করার চেষ্টা করছিল। 38-এ এই ফিগার। লিলু, তুমি সত্যি না স্বপ্ন? ঘরের জানলা দরজা বন্ধ থাকলেও আমার কেমন লজ্জা করছিল। তাই অনেক কসরত করে বেড সুইচ টিপে ঘরের আলো নিভিয়ে দিলাম। শুভ উত্তেজনায় থরথর করে কাঁপছিল। ও পাগলের মতো আমাকে চটকাতে লাগলো আর বারবার বলতে লাগলো, লিলু, লিলু, আমার লিলু। বয়স শুভদীপের আগ্রহ আর ক্ষমতাকে বিন্দু মাত্র ভোঁতা করতে পারেনি। ওর তাড়াহুড়োয় আমার যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সব সহ্য করলাম। ও ছন্দে দুলতে থাকল আর আমি নিবিষ্ট মনে গুপ্ত মন্ত্র জপ করে চললাম। বিড় বিড় করে আমার মন্ত্র আওড়ানো শুনে শুভদীপ একটু ভুল বুঝল। ও ভাবল আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছি, তাই দ্বিগুণ উৎসাহে নিজের কেরামতির অহংকারে আরো উদ্দাম হয়ে উঠল। আমি কয়েক হাজার মাইল দূর থেকে ওর চরম তৃপ্তির ঘটনা প্রত্যক্ষ করলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম ক্লান্ত শরীরে। শুভ কয়েকটা ভালোবাসার নিদর্শন এঁকে দিল এখানে সেখানে। তারপর উঠে বাথরুমে গেলাম। একটু পরে ফেরত এসে শাড়ি জামা কাপড় পরতে শুরু করলাম। শুভ বিছানায় বসে সিগারেট টানছিল। আমাকে দেখে আবেগ মাখানো গলায় বলল, লিলু, নতুন করে আবার সবকিছু শুরু করা যায় না? আমি 20 বছরের পুরনো বমির গন্ধ পেলাম। এক মনে শাড়ির কুচি ঠিক করতে লাগলাম। ওর প্রশ্নের কোনো জবাব দিলাম না। তোমাকে তো আমি কতবার করে বলেছি লিলু, 20 বছর আগে আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, ক্ষমা করা যায় না লিলু? আমি শুধু হাসলাম। সেই মুহূর্তে 20 বছরের পুরনো রক্তের গন্ধ পেলাম, মাংস ছিঁড়ে খাওয়ার যন্ত্রণা টের পেলাম। তৈরি হয়ে নিয়ে ঘরে টিউবলাইটটা জ্বালিয়ে দিলাম। শুভদীপের মুখ কেমন যেন বিবর্ণ লাগছিল। ও বিছানা ছেড়ে উঠে চেয়ারের কাছে গেল। সিগারেটের শেষবারের মতো লম্বা টান দিয়ে ওটা ফেলার জায়গা খুঁজল। তারপর সেরকম কিছু খুঁজে না পেয়ে উবু হয়ে বসে পড়ল। মেঝেতে ঘষে ওটা নেভালো।
তারপর চেয়ার থেকে ওর শালটা গায়ে জড়িয়ে নিয়ে বলল, কাল কখন দেখা হচ্ছে? আমি কোনো জবাব না দিয়ে ওকে তাড়া দিলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, মা এক্ষুনি চলে আসবে। তোমার মায়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলে না? না, কারণ মাকে বলার মতো কোনো যোগ্য পরিচয় তোমার নেই। নাও, জলদি তৈরি হয়ে নাও। ও পোশাক পরে নিতে শুরু করলো। তারপর আমার খুব কাছে এসে দাঁড়ালো। লিলু, তোমার সঙ্গে দেখা না হলে আমি মরে যাব। তাই? তাহলে ধরে নাও আর দেখা হবে না। তাহলে আমাকে এভাবে ডাকলে কেন? শুলে কেন? নাকি তোমাকে টাকা দিতে হবে? আমার হাসি পেল। পুরনো জানোয়ারটা 20 বছরের পথ ডিঙিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ওর থুতনিতে হাত দিয়ে বাচ্চা ছেলেকে আদর করার মতো করে নেড়ে দিলাম। শুভ, লাখ টাকার প্রশ্ন করেছো তুমি। সত্যি, কেন যে তোমাকে আদর করে শোয়ালাম তা যদি তুমি জানতে। আর কথা না বাড়িয়ে ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। যাবার আগে ও নাছোড় বান্দার মতো বলল, কাল তোমাকে ফোন করব, প্লিজ ধরো। আমি দরজা বন্ধ করে দিলাম। দরজার কাছের আঁধারি জায়গায় দাঁড়িয়ে চুপ করে কিছুক্ষণ ভাবলাম, আমি যা করছি সেটা কি ঠিক না ভুল, ন্যায় না অন্যায়? 20 বছর আগে ন্যায় অন্যায়ের হিসেব কে কষেছিল? আমার গা ঘিন ঘিন করছিল, তাই গ্যাস স্টোভে গরম জল চাপিয়ে দিলাম। এক্ষুনি স্নান করতে হবে। সারাটা রাত আমি ঘুমোতে পারলাম না, পাগলের মতো কাঁদলাম। খোলা জানলা দিয়ে শীতের রাত দেখলাম, আকাশের তারা দেখলাম, এলোমেলো গান গাইলাম, শুভকে যা তা গালি গালাজ করলাম। বুকের মধ্যে একটা অদ্ভুত কষ্ট হতে লাগলো। বারবার ভাবতে লাগলাম যা করতে চলেছি তা উচিত হবে কিনা। আর ঠিক তখনই আমার চোখের সামনে বাবার ঝুলন্ত মৃতদেহটা দুলতে লাগলো। মায়ের বুক ফাটা হাহাকার শুনতে পেলাম, আর শূন্য বয়সে চলে যাওয়া খুদে দস্যিটা চিৎকার করে আমাকে চৌচির করে দিতে লাগলো। আমার চোখের জল জমাট বেঁধে বরফের কুচি হয়ে গেল। না, শুভদীপকে ক্ষমা করা যায় না। এইভাবে দোলাচলের মধ্যে কয়েকটা দিন কেটে গেল। তারপর আমি অনেকটা শান্ত স্বাভাবিক হয়ে গেলাম। শুভদীপ পরপর 4 দিন আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ঠান্ডা গলায় ওকে একই কথা বলেছি আর মনে করিয়ে দিয়েছি সুস্মিতার কথা। ও তাতে ক্ষেপে উঠেছে পাগলের মতো, আর তারপর থেকে আমাকে ফোন করা বন্ধ করে দিয়েছে। কিছুদিন পরেই বুঝলাম গুহ্যসূত্র, গর্ভপ্রবেশ ও সৃষ্টিশাস্ত্রর নির্দেশ ব্যর্থ হয়নি। আরো 2 মাস যেতে পুরোপুরি নিশ্চিত হলাম। আমার হিসেব অনুযায়ী 4 মাস 17 দিন পর উপযুক্ত সময় এলো। শরীরে সবকটা প্রয়োজনীয় লক্ষণই নজরে পড়ল আমার। তখনই কাজ শুরু করলাম। অসহ্য যন্ত্রণায় একটা গোটা রাত কাটা ছাগলের মতো ছটফট করলাম। ভীষণ জ্বর এলো, রক্তপাতও হলো। সকালবেলা রক্তমাখা কাপড় থেকে রক্তাক্ত 7টা সুতো ছিঁড়ে নিলাম। সেগুলোকে পরিষ্কার একটা শিশিতে ছিপি এঁটে রেখে দিলাম। তারপর ব্যথা কমানোর 2টো ট্যাবলেট খেয়ে শুয়ে রইলাম বিছানায়। আমার মধ্যে কিছু কিছু পরিবর্তন মায়ের চোখে ধরা পড়েছিল। মায়ের চোখে নীরব প্রশ্ন থাকলেও মুখে নতুন কোনো কথা ছিল না। বিড়বিড় করে শুধু বলতে লাগলো,
তুই সাবধানে থাকিস, নিজের যত্ন নিস। 9-10 দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম। শরীরে ও মনে জোর ফিরে পেলাম। তখন কাশীমিত্তির ঘাটের শ্মশানে গিয়ে 2 চিমটে ছাই আর খানিকটা মাটি নিয়ে এলাম। একদিন রাতে আমি পুতুলটা তৈরি করতে বসলাম। মাটি আর ছাইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম শিরিষের আঠা আর খানিকটা সিঁদুর। তারপর বেশ মনোযোগ দিয়ে পুতুলটা তৈরি করলাম। হাত, পা, মাথা সব। চোখের জায়গায় 2টো লাল পুঁতি বসিয়ে দিলাম। পুতুলটা তৈরি হয়ে যাবার পর রাতে স্নান সেরে সম্পূর্ণ নগ্ন হয়ে উত্তর দিকে মুখ করে পদ্মাসনে বসলাম। পুতুলটা 2 হাতে ধরে এক দৃষ্টে ওটার দিকে তাকিয়ে রইলাম। হে আঁধারের রাজা, প্রেত সিদ্ধ সম্রাট, শক্তি দাও। এই জড় পদার্থে তোমার তীব্র ক্ষমতা কেন্দ্রীভূত করো, প্রাণ সঞ্চার করো, শত্রুকে নাশ করো, অনুগতকে রক্ষা করো। সাদা সর্ষে, কালো মরিচ আর ঘি দিয়ে একটা মণ্ড তৈরি করে রেখেছিলাম। সেটাতে আগুন দিয়ে হোম শুরু করলাম। তারপর পাশে রাখা একটা রুদ্রাক্ষের মালা নিয়ে শত্রু নাশের মন্ত্র জপ করতে লাগলাম। পুতুলটা তখন আমার অন্য হাতে স্থির। সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য সখিলেশ্বরী এবমেব ত্বয়া কার্য সম্পদ বৈরী বিনাশনম। জপ শেষ হলে বাঁ হাতের অনামিকার নখ দিয়ে পুতুলটার তলপেট লম্বালম্বিভাবে চিরে দিলাম। উঠে গিয়ে নিয়ে এলাম ছিপি আটা শিশিটা। একটা কাঁটা দিয়ে খুঁচিয়ে রক্তমাখা সুতোগুলো বের করে নিলাম। ওগুলো গুঁজে দিলাম পুতুলটার তলপেটে। তারপর ভালো করে টিপে চেরা জায়গাটা বন্ধ করে মসৃণ করে দিলাম। পুতুলটার তলপেটে আর কোনো ক্ষতচিহ্ন রইল না। পরপর 2 দিন আমি উপোস করলাম। 3য় দিনে আমার সরঞ্জামের তাক থেকে শালিঞ্চ গাছের শুকনো শেকড় বের করে নিলাম। সেটাকে গুঁড়ো করে আমার নগ্ন দেহে ছড়িয়ে দিলাম। সপ্তমুখী রুদ্রাক্ষের একটা ছোট্ট টুকরো জল দিয়ে গিলে ফেললাম। তারপর অনেকক্ষণ ধরে স্নান করলাম, কারণ আজই সেই পবিত্র দিন। আজই শেষ হবে আমার কাজ। সারাটা দিনে কতবার যে ঘড়ি দেখেছি মনে নেই। শেষে যখন রাত 11:15 হলো, তখন ঘরের সবকটা জানলা খুলে দিয়ে শুয়ে পড়লাম বিছানায়। আজ শনিবার, পূর্ণিমার রাত। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ল অন্ধকার ঘরে, আমার নগ্ন দেহে আর পুতুলটার ওপরে। একটু পরে উঠে বসে একটা ছোট্ট পিঁড়ি নিলাম। পুতুলটাকে তার ওপর বসিয়ে তার 3 দিকে 3টে মোমবাতি জ্বেলে দিলাম। আর তারপর একটা ছোট শিশি খুলে কয়েক ফোঁটা সুগন্ধি তেল ছিটিয়ে দিলাম পুতুলটার গায়ে, আর একটা ধূপকাঠি জ্বেলে দিলাম। কপালে খানিকটা সিঁদুর আর কাজল মেখে আমি পুতুলটার সামনে ধ্যানস্থ হয়ে বসলাম। আর তারপর প্রার্থনা শুরু করলাম। একটু পরেই আমার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হলো। ভাঙা কাচের টুকরো দিয়ে কেউ যেন কাটা ছেঁড়া করছে আমার ভেতরটা, নিষ্ঠুরভাবে আঘাত করছে বারবার। হে নিরাকার কৃষ্ণ শক্তি, এসো, আমার মনস্কামনা পূর্ণ করো। রক্তের ঋণ শোধ হোক রক্ত দিয়ে। হে দেবী, তোমার ঘৃণা ও বিদ্বেষ থেকে আমাকে পরিত্রাণ করো। তোমার অনুগতকে আশীর্বাদ করো, শত্রুকে নাশ করো। হে নিরাকার অন্ধকারের রাজা, হে অন্ধকার তন্ত্রলোকের রানী, আমার মনোবাসনা পূর্ণ করো। হে নিরাকার শক্তি, এসো, আমার মনস্কামনা পূর্ণ করো। রক্তের ঋণ শোধ হোক রক্ত দিয়ে। হে দেবী,
তোমার ঘৃণা ও বিদ্বেষ থেকে আমাকে পরিত্রাণ করো, তোমার অনুগতকে আশীর্বাদ করো, শত্রুকে নাশ করো। হে নিরাকার অন্ধকারের রাজা, হে অন্ধকার তন্ত্রলোকের রানী, আমার মনোবাসনা পূর্ণ করো। যন্ত্রণায় আমার তলপেট ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু দাঁতে দাঁত চেপে সব সহ্য করলাম। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো, কিন্তু আমার আকুল প্রার্থনা চলতেই লাগলো, সেই সঙ্গে বিধি অনুযায়ী মন্ত্র উচ্চারণ। সেই যন্ত্রণার মধ্যেই যেন দেখলাম পুতুলটার হাত পা নড়ে উঠল, কিলবিল করে উঠল। হঠাৎই আমার শরীর এক বিচিত্র ক্লান্তি ও অবসাদে ছেয়ে গেল। ভীষণ ঘুম পেল আমার। আমি বিছানায় আবার শুয়ে পড়লাম। চাঁদের আলোয় আমার নগ্ন শরীর মাখামাখি হয়ে গেল। তারপর ঘুমে আমার চোখ ঢুলে এলো, আর সেই অবস্থাতেই দেখলাম পুতুলটা যেন জীবন্ত হয়ে তীব্র লাল চোখে আমাকে দেখছে। দিনের পর দিন যেতে লাগলো। তলপেট ফুলে পুতুলটার রোগা ভোগা চেহারা ক্রমে বেঢপ হয়ে উঠতে লাগলো, আর একই সঙ্গে আমিও উল্টো পাল্টা স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নগুলো ধীরে ধীরে দুঃস্বপ্নের চেহারা নিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে মন হাতড়ে শত চেষ্টাতেও সেগুলোকে আর খুঁজে পেলাম না। কোথা থেকে তিল তিল করে মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। অবাক হলেও সন্দেহটা মন থেকে ঠেলে সরাতে পারলাম না। ওটা ক্রমে গাঢ় হতে লাগলো। আমি কাজটা ঠিক করছি তো? সত্যিই কি রক্ত দিয়েই শোধ করতে হয় রক্তের ঋণ? মনে পড়ছে শুভদীপ কেঁদেছিল, আমার দুহাত চেপে ধরে ক্ষমা চেয়েছিল বারবার, ভুল শোধরাতে চেয়েছিল অনুনয়ের সুরে। সত্যিই কি 20 বছর আগের ব্যাপারটা ওর আকস্মিক ভুল? কে জানে, 20 বছরে ও হয়তো সত্যি বদলে গেছে। মানুষই তো বদলায়। আমি হয়তো জেদের বশে একটা ভুল করতে চলেছি, একটা নিষ্ঠুর ভুল, যে ভুল একবার হয়ে গেলে আর শোধরানো যায় না। সুতরাং চরম ভুল করে বসার আগে আমাকে একবার খোঁজ করে দেখতেই হবে। কার্ডে লেখা শুভদীপের ঠিকানা নিয়ে একদিন দুপুরে সোজা চলে গেলাম ওর যোধপুর পার্কের বাড়িতে। বাড়িটা খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। ওর বাড়ি দেখে তাজ্জব বনে গেলাম। বড় লোকের বাড়ি একেই বলে। 3 তলা বাড়ি, সঙ্গে ছোট্ট এক টুকরো বাগান। বাড়ির দেওয়ালের নানান জায়গায় মার্বেল পাথরের ডিজাইন, ছাদে টিভি, অ্যান্টেনা আর হাওয়া মোরগ। আমার চোখে সানগ্লাস, মাথায় রঙিন ছাতা। পিচের রাস্তা দুপুরের রোদে জ্বলছে। শুভ নিশ্চয়ই এখন বাড়িতে নেই, হয় অফিসে নয়তো ফ্যাক্টরিতে গেছে। এই সুযোগে সুস্মিতার সঙ্গে একটু আলাপ করে নেওয়া যেতে পারে, আর তাহলেই বুঝতে পারা যেতে পারে শুভদীপ সত্যি বদলে গেছে কি না। বাড়ির কাছাকাছি গিয়ে লাল সবুজ শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পেলাম। বছর 25 বয়স, স্বাস্থ্য মন্দ নয়, রং চাপার দিকেই, মুখ চোখ সাপ। মেয়েটির কানে রূপোর দুল আর নাকে রূপোর নাক ছাবি। শাড়ির আঁচল ডান কাঁধের ওপর দিয়ে পিঠে নেমেছে। দেখে কাজের লোক বলেই মনে হলো। ইশারা করে ডাকতেই মেয়েটি কাছে এলো। ওকে শুভদীপের কথা জিজ্ঞাসা করলাম। মেয়েটি হিন্দি মেশানো বাংলায় বলল, সাহেব ঘরে নেই, ফ্যাক্টরিতে গেছে।
আমি সুস্মিতাজির দোস্ত, একসঙ্গে স্কুলে পড়তাম, শ্যামবাজারে থাকি। মেয়েটির চোখে আচমকা জল এসে গেল। আঁচল দিয়ে চোখের কোণ মুছে নিয়ে বলল, আপনি জানেন না বড়া মেম সাহেব খুদকুশি করেছে, এই তো করিব 1 মহিনা হলো। আমি অবাক হয়ে গেলাম। খুদকুশি? আত্মহত্যা? ব্যাগ থেকে একটা 10 টাকার নোট বের করে মেয়েটির হাতে দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, কেন সুইসাইড করলো কেন? এরকম ভালো স্বামী, যার এত পয়সা, শান শওকত, সে কেন হঠাৎ সুইসাইড করতে যাবে? সুস্মিতাজির পতি মোটেই ভালো লোক নয়। বাড়িতে বসে সবসময় মদ খায়, উল্টো পাল্টা औरत यार दोस्त নিয়ে আসে, রোজ বিবির সঙ্গে হাজুতি করত। অথচ বড় মেম সাহেবের পয়সাতেই তার এত বলবুলা, 2টো বাড়ি, 2টো গাড়ি, ফ্যাক্টরি, অফিস কি নেই। সুস্মিতাজির মতো মালকিন হয়ে না, এ তো ভালো ছিল। লেকিন সবই তাকদীর। অনেক সহ্য করেছিল, শেষ পর্যন্ত আর পারল না। আমি ভেতরে ভেতরে পাথর হয়ে যাচ্ছিলাম, আর সেই সঙ্গে স্বস্তিও পাচ্ছিলাম। তাহলে ভুল আমার হয়নি। সুস্মিতাজি কিভাবে খুদকুশি করেছে? বাথরুমের দরওয়াজা বন্ধ করে বড় মেম সাহেব তার হাতে পায়ের সিরা ব্লেড দিয়ে কেটে দিয়েছে। অনেক খুন বেরিয়েছিল। সাহেব তখন বাড়ি ছিল না, কোম্পানির কি একটা কাজে দিল্লি গিয়েছিল। চিৎকার চেঁচামেচি করে দরওয়াজা ভেঙে সবাই সুস্মিতাজিকে দেখতে পায়। থই থই রক্তের মধ্যে মেম সাহেব পড়েছিল। ওহ, সেই রক্ত! কিছুই তাহলে পাল্টায়নি, শুধু আমি দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু সুস্মিতার সুইসাইডের ব্যাপারটা শুভদীপ আমাকে ফোন করে জানালো না কেন? এটা তো ওর রাহু মুক্তির সুখবর, নাকি ওর কোনো মতলব ছিল? কয়েক মাস পর সব থিতিয়ে গেলে তারপর কি ও খবরটা আমাকে জানাবে? আর তারপর হ্যাংলার মতো আবার বলবে, লিলু, নতুন করে আবার সবকিছু শুরু করা যায় না? না, সবকিছু আর শুরু করা যায় না, এখন শেষ করার সময়। ওহ, শুভ তাহলে সেই শুভই আছে। আগা পাশ তলা নিখুঁত জানোয়ার। সুস্মিতার জন্য আমার কান্না পেল, তলপেটে চিনচিনে ব্যথা শুরু হলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। শোনো, সাহেব বাড়ি ফিরলে এত সব কথা বলার দরকার নেই, শুধু বলবে আমি খোঁজ করতে এসেছিলাম। আপনার নাম? বলবে শ্যামবাজারওয়ালি মেম সাহেব, তাহলেই তোমার সাহেব বুঝতে পারবেন। এখানে নৌকরি করতে আমার আর মন লাগে না দিদি। কে করতে বলেছে? ছেড়ে দাও চাকরি। শুভদীপের বাড়ি থেকে ফিরে আসার পথে গনগনে রোদ্দুর আমার মাথায় যেন আগুন ধরিয়ে দিল। নাকে রক্তের আঁশটে গন্ধ পেলাম। গন্ধটা বাড়ি ফেরা পর্যন্ত আমার নাকে লেগে রইল। পরদিন সন্ধে নাগাদ শুভদীপকে ফোন করলাম আমি। লিলু, কাল তুমি আমার বাড়ি এসেছিলে? হ্যাঁ। আমি ঠিকই আন্দাজ করেছি, তবে ভয়ে তোমাকে ফোন করিনি। কিছুক্ষণ চুপ করে থেকে ও আবার বলল, লিলু, থ্যাংক গড যে তোমার রাগ পড়েছে। আমি হয়তো তোমাকে 1-2 সপ্তাহ পরেই ফোন করতাম। কেন? সুস্মিতা সুইসাইড করেছে এই খবরটা আরও থিতিয়ে গেলে তারপর আমাকে জানাতে? ওহ লিলু, সবসময় তুমি এরকম মারমুখী হয়ে থাকো কেন বলো তো? কবে তোমার সঙ্গে দেখা হচ্ছে বলো তো? খুব খুব দরকারি কথাবার্তা আছে। কথা শেষ করার আগেই
হেঁচকি তোলার মতো একটা শব্দ করলো শুভ। কি হলো? ও কিছু নয়। আবার সেই একই রকম শব্দ। কবে তোমার সঙ্গে দেখা হচ্ছে বলো, অনেক জরুরি কথা আছে। আমারও তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে। আজ রাত 8টার সময় তুমি আমার বাড়িতে আসবে? না না না, তার চেয়ে তুমি বরং আমার বাড়িতে এসো। আমার শরীরটা ভালো নেই। তোমারও তাহলে শরীর খারাপ হয়? লিলু প্লিজ, ঠাট্টা করো না। আমার শরীরটা ভালো নেই। তুমি রাত 8টায় চলে এসো। তুমি এলে কোনো প্রবলেম হবে না। দোতলার দক্ষিণ দিকটায় আমি থাকি। প্রবলেম কি করে হবে? প্রবলেম তো সুইসাইড করেছে। হেঁচকি তোলার মতো শব্দটা আবার শোনা গেল। লিলু, লিলু প্লিজ 8টায় এসো কিন্তু। হ্যাঁ, এখন রাখছি। রাত 8টায় ওর বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রচণ্ড গুমোট কেটে গিয়ে বাতাস বইতে শুরু করেছে। ওদের বাগানের গাছের পাতা শব্দ করে এপাশ ওপাশ দুলছে। আকাশে তারা ফুটেছে বটে, তবে চাঁদ খানিকটা মেঘে ঢাকা। এক অচেনা বিষণ্ণতা ছেয়ে যাচ্ছিল আমার মনে। শুভদীপের ওপরে মনটা নরম হয়ে আসতে চাইছিল, কিন্তু আমার মনে পড়ে গেল সুস্মিতার কথা, 20 বছর আগেকার কথা, আর বেঢপ নগ্ন পুতুলটার কথা। কলিং বেল বাজাতেই গতকালের শ্যামলা মেয়েটি দরজা খুলে দিল। আমাকে সানগ্লাস ছাড়া দেখেও ও সহজেই চিনতে পারল। বড় সাহেব দোতলার ঘরে আছে। সাহেবকে কাল বলেছি, আপনি এসেছিলেন। আমি হেসে ওকে পাশ কাটিয়ে ঢুকে পড়লাম বাড়িতে। তারপর এগিয়ে গেলাম দোতলায় ওঠার সিঁড়ির দিকে। দক্ষিণ দিকের শেষ ঘরটায় শুভদীপ ছিল। বিছানায় কাত হয়ে বসে টিভি দেখছিল। আমাকে দেখেই রিমোট কন্ট্রোলের বোতাম টিপে টিভি অফ করে দিল। সোজা হয়ে উঠে বসতে বসতে ক্লিষ্ট হাসল। আরে এসো এসো, বসো। আমি টিভির প্লাগ পয়েন্টের সুইচটা অফ করে দিলাম। ঘরের ভেতরটায় এক পলক চোখ বুলিয়ে নিলাম। সর্বত্র বড়লোকি ছাপ। সবকিছুই সাজানো, ফিটফাট। আমি শুভদীপকে খুঁটিয়ে দেখলাম। প্রায় 5 মাস পর ওকে আমি দেখছি। এর মধ্যে ওর তেমন কিছু একটা পাল্টায়নি, অন্তত ওর বাইরেটা পাল্টায়নি, কিন্তু ওর ভেতরটা যে পাল্টে যাচ্ছে সে খবর আমার চেয়ে ভালো আর কে জানে। আমি একটা শৌখিন মোড়া টেনে নিয়ে ওর বিছানার কাছে এসে বসলাম। ওর মুখে ক্লান্তি শ্রান্তির পাণ্ডুর ছাপ। শুভ, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার আছে। তোমার মাত্র কয়েকটা কথা বলার আছে, আমার তোমাকে অনেক কথা বলার আছে। কথা শেষ করেই ও আবারও হেঁচকি তোলার মতো শব্দটা করল। জোর করে ঢোক গিলে গলা দিয়ে উঠে আসা কোনো জিনিসকে যেন রুখে দিল। শুভ, আমার কথাগুলো মন দিয়ে শোনো। ভাবতেই পারছি না তুমি আমার বাড়িতে এসে আমার বেডরুমে বসে গল্প করছো। আরো অনেক কিছুই তুমি ভাবতে পারবে না। হঠাৎই ও পেট খামচে ধরল, যন্ত্রণায় কোঁকিয়ে উঠল, তারপর আমার দিকে একটু মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ঘরে বসেই ওর বমি করবার শব্দ শুনতে পেলাম। তার একটু পরেই ও মুখ টুখ ধুয়ে ফেরত এলো। ক্লান্ত পা ফেলে বিছানায় গিয়ে বসলো। কি, তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ, কয়েক মাস ধরে এরকম হঠাৎ হঠাৎ পেট ব্যথা করছে, বমি পাচ্ছে, গা গোলাচ্ছে। বাপরে, একটু পরেই আবার সব ঠিকঠাক। কি হয়েছে কিছুতেই বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়েছি, বলছে তো কিছু হয়নি, হয়তো কোনো নতুন টাইপের ভাইরাল ইনফেকশন।
কয়েকটা ট্যাবলেট দিয়েছে, কিন্তু তাতে বুঝলাম, কাজ শুরু হয়েছে। আর কেউ এই শরীর খারাপের রহস্য বুঝতে পারবে না। ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই। তোমার কি হয়েছে আমি বলে দিচ্ছি। শুভ যন্ত্রণায় মুখ কুঁচকে অবাক চোখে আমাকে দেখল। তুমি আমাকে ভালো করে দাও লিলু। এখন ভগবানও তোমাকে ভালো করতে পারবে না। শোনো শুভ, কাল আমি এই বাড়িতে এসেছিলাম, সুস্মিতার কথা সব শুনেছি। কে বলেছে? আশা? আশা কি ভালোবাসা আমি নাম জানি না, তোমাদের কাজের মেয়েটি সেসব বলেছে। সুস্মিতা নিজের দোষে মরেছে, ওর মাথার দোষ ছিল। হ্যাঁ, মাথার দোষ তো ছিলই, নইলে তোমার মতো পাবলিককে বিয়ে করে। যাকে এবার জরুরি কথাগুলো শোনো। ওকে মন্ত্রতন্ত্রের ব্যাপারগুলো খুলে বললাম। লিলু, আমার কাছে উইচও যা স্যান্ডউইচও তাই। তুমি ঠাট্টা করছো? না, একটুও ঠাট্টা করছি না। তোমাকে তো আগেও বলেছি আমি কি করে দিন চালাই, আর আমার বাড়িতে গিয়ে তুমি টুকটাকের জিনিসপত্র দেখেছ। শুভ ওর তল পেটে হাত বোলাতে লাগলো, একটা বালিশ কোলে টেনে নিয়ে আরাম করে বসতে চাইল। শুয়ে পড়ো, তাহলে আরাম পাবে। ও যেন কি ভেবে সত্যি খাটের মাথার দিকটায় হেলান দিয়ে শুয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক ঠেলে। তখন ওকে পুতুলটার কথা বললাম। ও অনেকক্ষণ চুপ করে রইল। নিস্তব্ধতা আমাদের ডুবিয়ে দিল। তারপর ও হঠাৎ উঠে বসে একটা সিগারেট ধরালো। টুকটাক মারণ, উচাটন, তন্ত্র মন্ত্র, এইসব বুঝরু কি? যারা বিশ্বাস করে তারাই ওতে ভয় পায়। আমি ওসবে বিশ্বাস করি না। আচমকা ওয়াক তুলল শুভদীপ। মুখ কুঁচকে গেল ওর। জোর করে স্বাভাবিক হতে চেষ্টা করল, কিন্তু আমি ওসবে বিশ্বাস করি শুভ, আর অবিশ্বাসীদের বিশ্বাস করাই। কমাস ধরে তোমার গা বমি, পেট ব্যথা, গা ব্যথা সব কি মিথ্যে? অবশ্য পুতুলটার কথা তখন তুমি জানতে না। ওসব কাকতালীয় ব্যাপার। আমি মোড়া ছেড়ে উঠে ওর কাছে এগিয়ে গেলাম। ওর একটা হাত ধরলাম। শুভ, আজ শুধু তোমাকে সত্যি কথাই বলবো। আর কদিন পরেই এসব তন্ত্রমন্ত্রে তুমি বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ বাচ্চাটা তখন নড়বে, চড়বে, হাত পা ছুঁড়বে, তুমি নিশ্চয়ই টের পাবে। একটা টান মেরে আমার হাতটা ছাড়িয়ে নিল শুভ। সিগারেটে শেষ টান দিয়ে গুঁজে দিল অ্যাশট্রেতে। এমন সময় আশা আমার জন্য জল খাবারের ট্রে নিয়ে এলো। একটা টি টেবিলে মিষ্টির প্লেট, চা, বিস্কুট ইত্যাদি সাজিয়ে দিয়ে ও চলে গেল। আর ও চলে যেতেই শুভদীপ চেঁচিয়ে বলল, তোমার ওইসব নোংরা কথা আমি শুনতে চাই না। আমার গা ঘিন ঘিন করছে। এই তুমি চটপট এগুলো খেয়ে নাও, খেয়ে চলে যাও প্লিজ। আমি টেবিলের কাছে গিয়ে একটা মিষ্টি মুখে দিলাম। সেটা খেতে খেতে হাসলাম। 20 বছর আগে আমিও ঠিক এই রকম হাত পা ছোড়া, নড়াচড়া টের পেয়েছিলাম। দাঁতের বদলে দাঁত।
চোখের বদলে চোখ, বাচ্চার বদলে। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, এই মুহূর্তে। ও বিছানা থেকে নেমে এক পা এগিয়ে এলো আমার দিকে। আর এগিয়েও না, আমাকে সুস্মিতা পাওনি তুমি। একটু বেচাল দেখলেই তোমার হাল আরো খারাপ করে ছাড়বো। বেশ বুঝতে পারছিলাম শুভদীপের চোখ ওর দেখা লীলাকে আর একটুও চিনতে পারছিল না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ, যাব। এ সময় তোমার বিশ্রাম দরকার। আউট! কোনো কথা আমি শুনতে চাই না, আউট! আঙুল তুলে ও দরজা দেখিয়ে দিল আমাকে। আর একটা মিষ্টি নিয়ে মুখে নিলাম আমি। আজ তো মিষ্টি মুখ করারই দিন। লক্ষ্য করলাম শুভর চুল এলোমেলো, দু চোখে ভয়। আমি দরজার দিকে কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম। পুতুলটার সব কথা ওকে বলা দরকার। ও, একটা কথা তোমাকে এখনো বলিনি। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। চেঁচিয়ে কোনো লাভ নেই শুভ। শোনো, পুতুলটা হচ্ছে অর্ধনারীশ্বর। ওটার ওপরের পোর্শনটা মেয়ের আর নিচের পোর্শনটা ছেলের। শুভ বিভ্রান্ত নজরে দেখতে লাগলো আমাকে। আমার কথাটা ও ঠিক মতো বুঝে উঠতে পারেনি। পুতুলটার পক্ষে মা হওয়া কি কষ্টের, এবার নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক একই রকম কষ্ট তোমারও হবে। শুভদীপ থম মেরে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা এখনো ওর কাছে বোধহয় স্পষ্ট হয়নি। পরে বুঝবে। 10 মাস 10 দিন যখন পূর্ণ হবে, ওকে একটা চুমু ছুঁড়ে বিদায় নিলাম। ওর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমার পা কাঁপছিল, মাথা টলে যেতে চাইছিল। জ্বালা ধরা চোখ নিয়ে আমি স্মৃতিকণাকে দেখতে পেলাম। আমার পাশে পাশে নাচতে নাচতে চলেছে, তীব্র উল্লাসের নাচ। শুনতে পেলাম বাবা কপাল চাপড়ে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, আর মা জল ভরা চোখে আমার সামনে এসে ভর্ৎসনার সুরে বলল, লীলা, এ তুই কি করলি? বেশ করেছি, এতদিনে 20 বছরের ঋণ শোধ হলো। অন্ধকার পিচের রাস্তা থেকে তাপ উঠছিল। বাড়ি ফিরে আমাকে স্নান করতে হবে। এমন সময় পেছন থেকে শুভদীপের বুক ফাটা চিৎকার শুনতে পেলাম। যন্ত্রণা আর আতঙ্কের চিৎকার। সে চিৎকারে বুক কেঁপে ওঠে। তারপর মনে হলো চিৎকারটা বোধহয় আমার কল্পনা, কারণ এখনো তো 10 মাস 10 দিন হয়নি। তোমরা শুনলে আঁধার প্রিয়ার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কেমন লাগলো জানাতে ভুলো না নিচের কমেন্ট বক্সে। আর যে দেবী সাহার সঙ্গে আজকে গল্প পাঠিয়েছিল অনুভব, আর শুভদীপ মানে ওই যে ভিলেনের চরিত্রে ছিলাম আমি রণদীপ। লীলার চরিত্রে অর্থাৎ কথকের চরিত্রে অবভিয়াসলি ছিল আর যে দেবী। শুভদীপের বাবার চরিত্রে ছিল পার্থ। লীলার মায়ের চরিত্রে ছিল শিপ্রা। লীলার বাবার চরিত্রে ছিল কৌশিক।
আগন্তুক এবং ভিক্ষুকের ভূমিকায় অনুভব, লীলার ক্লায়েন্টের ভূমিকায় পূজা, আশার ভূমিকায় অধ্যায়। গল্পের পরিচালনায় ছিল অনুভব। আর গল্পটার অডিও অ্যাডাপ্টেশন করেছে অনুভব এবং দিশানি। সাউন্ড ডিজাইন করেছে শুভজিৎ। আর এই যে অসাধারণ পোস্টারটা দেখছো, এটা ডিজাইন করেছে শুভমজিৎ পিক্সলেটের পক্ষ থেকে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে সামনের সপ্তাহে আর একটা অসাধারণ গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, ভয়ে থেকো।